দর্শক আমন্ত্রণ জানাচ্ছি NY71 সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। এই অনুষ্ঠানে আমরা দিনের আলোচিত সংবাদ নিয়ে কথা বলে থাকি, সংবাদের বিশ্লেষণ করে থাকি। আজ সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক রুহুল আমিন তুহিন। তুহিন, স্বাগত আপনাকে। শামীমা দোলা, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য NY71 এর এই অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, চলছে ভালোই। আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনি জেনে থাকবেন যে আজকে সারাদিন সজীব ওয়াজেদ জয় একটি ইন্টারভিউ দিয়েছেন আল জাজিরার সাথে। আজ সারাদিন এই সংবাদটি দিনের আলোচিত বলে ধরা যায় সবার ফেসবুকে, বিশেষ করে আওয়ামী লীগের যারা সমর্থক, আওয়ামী লীগ, ছাত্রলীগ পরিবারের যারা, তারা এটা সর্বোচ্চ শেয়ার করেছেন। তো এই সংবাদটি নিয়ে আজকে আমি কথা বলতে চাই। আপনি কি সেই ইন্টারভিউটি দেখেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি দেখেছি। আসলে এটা একটা সময় উপযোগী ইন্টারভিউ ছিল, সাক্ষাৎকার ছিল, কারণ সবারই প্রত্যাশা ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো একটা বক্তব্য। যারা বিভ্রান্ত ছিলেন, আসলে মানুষের কাছে তো জুলাই আন্দোলনে মানুষ যেভাবে চিন্তা করেছিল, এখন তো দিনের পর দিন মানুষের কাছে সবকিছু প্রকাশ্যে আসছে, ভিতরের গল্পগুলো বের হয়ে আসছে, ইনসাইড স্টোরিগুলো আসছে। সজীব ওয়াজেদ জয় এই ইন্টারভিউতে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন এবং তার যে ইন্টারভিউ, আমি একটু তার ইন্টারভিউতে তার যে দৃঢ়তা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই। যে রাজনৈতিক, মানে সজীব ওয়াজেদ জয় তো রাজনীতি করে, একদম তৃণমূল থেকে রাজনীতি করে আসার অভিজ্ঞতা তার নেই, কিন্তু তার যে ইন্টারভিউ ছিল সেখানে একদম একজন অভিজ্ঞ রাজনীতিকের মতো করেই কথা বলেছেন, এটি আমার মনে হয়েছে। আপনার কাছে কি মনে হয়েছে? আসলে আপনি যদি এভাবে বলতে চান, আপনি কিন্তু যেমনটা সমাজ মাধ্যমে ঘুরছে মুজিব থেকে সজীব, আসলে জিনিসটা কিন্তু তেমনই। আপনি দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অ্যাটিটিউড দেখেন, তিনি যখন বিদেশি সাংবাদিকদের সাথে ইন্টারভিউ দিয়েছেন, যেমন বলিষ্ঠ, সাবলীল, দৃঢ়চেতা ছিলেন, ঠিক তেমনটাই একটা কপি, আপনি রেপ্লিকা দেখবেন যে সজীব ওয়াজেদ জয় একটা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন। তার যে বলিষ্ঠতা, তার যে দৃঢ়তা, দৃঢ়চেতা মনোভাব, আসলে এবং কোনো রকমের হেজিটেশন ছিল না, একদম সত্য বলতে গেলে যেন তিনি একদম চূড়ান্তভাবে বিশ্বাস করেন, যেটি তার বিশ্বাস থেকে, হ্যাঁ, স্বতঃস্ফূর্ততা এবং তার বিশ্বাস থেকে কথাগুলো বলেছেন। এখানে কোনো রকমের বডি ল্যাঙ্গুয়েজে যেটি ছিল, যে কোনো রকমের হেজিটেশন ছিল না। এবং এই যে মুজিব থেকে সজীব বলা, বলতে কি আপনি যেমনটা বলেন যে তৃণমূলের রাজনীতি তো আসলে তৃণমূল থেকে দুভাবে হয়। তৃণমূল থেকে গড়ে ওঠা একটা রাজনীতিবিদ হন, আর একটা হচ্ছে যে রক্তের ভিতরে রাজনীতি থাকা, আসলে সজীব ওয়াজেদ জয় তার উত্তরাধিকার, রাজনীতির উত্তরাধিকার। কিন্তু আমি যেটি বলছিলাম যে রাজনীতি করে করে আসার পরে যে একটা দক্ষতা তৈরি হয়, অভিজ্ঞতা তৈরি হয়, সেই জায়গাটির কথা বলেছিলাম। আপনি একদম সঠিকভাবে বলেছেন যে রক্তের মধ্যে যে রাজনীতির উত্তরাধিকার আর কি। নেতা আসলে সময় তৈরি করে, নেতা কিন্তু নিজে নিজে হওয়া যায় না, বা কেউ আপনাকে নেতা বানায় দিতে পারে না, বানায় দিলে সেটা কিন্তু সাস্টেনেবল হয় না। নেতা বানায় সময়। বঙ্গবন্ধু যখন নেতা হয়েছিলেন ওই সময় প্রয়োজন ছিল বঙ্গবন্ধু তো দীর্ঘ রাজনীতির একটি পথ পাড়ি দিয়ে তিনি তৈরি হয়েছেন, এবং বিদেশি গণমাধ্যমে তিনি যেভাবে কথা বলতেন, এবং সেখানে তার সামনে বিবিসির সাংবাদিক বলেন, বা আমরা অনেকগুলো ইন্টারভিউ দেখেছি, তা মানে একেবারে বঙ্গবন্ধুর পাশে একদম সেই সাংবাদিক ম্লান হয়ে যেতেন, মানে বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের কাছে একদম সেই সাংবাদিক ম্লান হয়ে যেতেন। তারই কিছুটা ছাপ সজীব ওয়াজেদ জয়ের মধ্যে পাওয়া গেল কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই পাওয়া গেল, এবং তিনি নেতৃত্বের যে গুণাবলী, সেই গুণাবলী কিন্তু তার মধ্যে একেবারে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। শ্রীনিবাস আল জাজিরা সাংবাদিক যে বলছিলেন যে আপনার মা সে 24-এর আন্দোলনের সময় হত্যার অর্ডার দিয়েছেন, তখন তার যে রিপ্লাইটি সজীব ওয়াজেদ জয় দিয়েছেন, আপনার কাছে সেই প্রশ্ন, সেই উত্তরটির বিষয়ে জানতে চাই। উনি বলেছেন যে তার মা কোনো নির্দেশ দেন নাই, এবং এটা কিন্তু আমরা দেখেছি। আপনি যে বিচার হচ্ছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যার যে বিচার কার্য হচ্ছে সেখানে যে অডিও ক্লিপগুলো, ফোন বার্তাগুলো উপস্থাপন করা হয়েছে, সেই ফোন বার্তাগুলো কিন্তু এটার চাক্ষুষ প্রমাণ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোনো রক্তপাত চান নাই। তিনি বলেছেন যে আমি মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চাই না। আমরা একটু সজীব ওয়াজেদ জয় যা বলেছেন সেটি একটু জানতে চাই আর কি। তো সেই কথাটাই কিন্তু সজীব ওয়াজেদ জয় বলেছেন যে না, তার মা কোনোভাবেই হত্যার নির্দেশ দেন নাই, এবং হত্যার নির্দেশ যদি দিতেন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তাদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী থাকে, তারা সর্বাধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত থাকে। তো সেই বাহিনীকে যদি প্রধানমন্ত্রী নির্দেশ দিতেন, বা তারা যদি, প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়া লাগে না, প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য তারা স্বেচ্ছায় কিন্তু ব্যবস্থা নিয়ে থাকেন, কিন্তু প্রধানমন্ত্রী তাদেরকে প্রতিহত করেছেন, দমন করেছেন যে না, তোমরা কোনো কিছু করো না, আমি রক্তপাত চাই না। যদি তারা তাদের ব্যবস্থাগুলো নিত তাহলে কিন্তু রক্তপাত হতো, সাধারণ মানুষ এখানে প্রধানমন্ত্রী নিরাপত্তা দিতে গিয়ে তারা যদি হত্যার যে জিনিসটা, আমি যেটা আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে দেখেছি, বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি, আপনি দেখেছেন যে থানাগুলোতে হামলা হয়েছে, পুলিশদেরকে থেতলে মারা হয়েছে। আপনি এখন একটা সেই প্রসঙ্গটি কিন্তু সজীব ওয়াজেদ জয় বলেছেন ইন্টারভিউতে, যে পুলিশকে হত্যা করা হয়েছে। এক ঝাঁক মানুষ যখন থানায় আক্রমণ করবে, আপনাকে হত্যা করতে যাবে, আপনি কি নীরবে অস্ত্রটা আপনার বুকের সাথে জাপটে ধরে দাঁড়িয়ে থাকবেন, আচ্ছা আমাকে মারুক আমি মরে যাই? কখনোই না। আপনি নিজের জীবন বাঁচানোর জন্য তো সেখানে সেই কথাটি সজীব ওয়াজেদ জয় বলেছেন যে এক জায়গায় লিথাল ওয়েপন ইউজের কথা বলা হয়েছে, এবং সেটি বিবিসি এবং আল জাজিরায় তার বাইট ক্লিপ ছড়িয়ে পড়েছে। সেখানে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে এটি একটি আউট অফ কনটেক্সটের ভিডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ যেটি ছিল যে প্রপার্টি রক্ষা করার জন্য লিথাল ওয়েপন ইউজ করার কথা বলেছেন, এবং যারা সহিংস তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। সেখানে সাংবাদিক আবার বলেছেন যে নির্মুগ্ধ আবু সাইদ তাদের ব্যাপারে প্রসিদ্ধ সাংবাদিক, আপনি জানেন কেপিআই জোন, কেপিআই জোনগুলোর নিরাপত্তার একটা বিশেষ ব্যবস্থা থাকে। আমরা দেখেছি যে ওই সময় কেপিআই জোনগুলোর উপরে হামলা করা হয়েছে, বাংলাদেশ টেলিভিশনে অগ্নিকাণ্ড হয়েছে, সড়ক ভবনে অগ্নিকাণ্ড হয়েছে, মেট্রো রেল, বাঙালির স্বপ্নের যে প্রকল্প মেট্রো রেলের স্টেশন ভাঙচুর, অগ্নিকাণ্ড হয়েছে। তো সজীব ওয়াজেদ জয় যেটা বলেছেন, এই ধরনের স্থাপনাগুলো রক্ষার জন্য নিশ্চয়ই এটা সাধারণ জনগণ হামলা করে না এই জায়গাগুলোতে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জায়গাগুলোতে হামলা করা হয়েছিল। সেই উদ্দেশ্য প্রণোদিত লোকগুলোকে প্রতিহত করার জন্য সেটি বলেছেন সজীব ওয়াজেদ জয়। এখানে আবার তার সম্পদ দুর্নীতির কথা বলা হয়েছে, সাংবাদিক বলেছেন, সেখানেও রিপ্লাই দিয়েছেন। টিউলিপের প্রসঙ্গ আনা হয়েছে, এবং একজন মন্ত্রীর কথা বলা হয়েছে, 360টি বাড়ি ক্রয় করেছেন ইউকেতে। এই জায়গায় তিনি বলিষ্ঠভাবে রিপ্লাই দিয়েছেন। সেই বিষয়ে, সেই প্রসঙ্গে আপনার কাছ থেকে সেই বিষয়টা হচ্ছে যে আপনি জানেন সজীব ওয়াজেদ জয় নিজেও যেটা বলেছেন, পৃথিবীর কোনো দেশই দুর্নীতিমুক্ত না, আর সাউথ এশিয়া তো নাই। সাউথ এশিয়ার কালচার যদি আপনি দেখেন, সেখানে যদি আমরা ছোটবেলা থেকে একটা গল্প শুনে এসেছি যে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে যদি আমার নামে কোনো এরকম ইলিগাল কোনো সম্পদ থাকতো তাহলে তো এফবিআই ধরা পড়তো। এবং টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগটি, সেটিও বলেছেন যে তিনি সাংবাদিকের প্রশ্ন ছিল যে তিনি মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন, তিনি বলেছেন পলিটিক্যাল এম্বারেসমেন্ট থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি এটি করেছেন, কিন্তু তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগের সপক্ষে কোনো তথ্য দিতে পারেনি। আর আপনি যেটা বলছেন একজন মন্ত্রীর কথা, আমরা সবাই জানি যে সে পারিবারিকভাবে, ঐতিহাসিকভাবে তারা খুব রিচ ফ্যামিলি, তার পৈতৃক ব্যবসা ছিল। সো উনি একটা আল জাজিরার একটা ইন্টারভিউতে সেই মন্ত্রী নিজেও স্বীকার করেছেন যে এগুলো তার পারিবারিক ব্যবসারই অংশ। সে যে মন্ত্রী হয়ে এই সম্পদগুলো করেছে এমনটা কিন্তু না। আরেকটি হত্যার কথা বলা হয়েছে সজীব ওয়াজেদ জয় এই ইন্টারভিউতে,
যে জাতিসংঘের যেই তদন্ত কমিশন থেকে যেই রিপোর্টটি দেওয়া হয়েছে 1400 বলা হয়েছে, কিন্তু সরকারিভাবে 800 কথা বলা হয়েছে। আরও 500 জনকে যে হত্যা হলো 5 তারিখের পরে 15 আগস্ট পর্যন্ত, সেই প্রসঙ্গটিও তিনি তুলে ধরেছেন সজীব ওয়াজেদ জয়, যে এই 500 হত্যাকাণ্ডের বিষয়ে এই সরকার হত্যাকাণ্ডের বিষয়ে আমরা মানে 5ই আগস্টের দেশ ত্যাগের পূর্বে আমরা দেখেছি যে হত্যাকাণ্ড প্রাথমিক দিকে যে দু একটা হত্যাকাণ্ড হয়েছে, তাদের অভিভাবকদেরকে গণভবনে নিয়ে আসা হয়েছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন, এবং তিনি কিন্তু দৃঢ়ভাবে বলেছিলেন যে এই সব হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে, স্বাধীনভাবে বিচার বিভাগীয় তদন্ত হবে, যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা হবে, এবং সেই তদন্তে যদি জাতিসংঘ জড়িত থাকতে চায় তাদেরকেও অন্তর্ভুক্ত করা হবে। সো তিনি এটা বলেছেন, তার মানে কি তিনি নিজে জানেন যে তিনি এর নির্দেশ দেননি, বা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তিনি বা তার দল জড়িত না, সেজন্যই তিনি এটার বিচার বিভাগীয় তদন্ত করার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। তো সেই জিনিসটা যদি হতো নিশ্চয়ই প্রকৃত সত্য বের হয়ে আসতো। ঠিক জুলাই আন্দোলনের যে হত্যাকাণ্ডগুলো সেগুলো যেমন একটা ধোঁয়াশা, জুলাই আন্দোলনের পরে যে হত্যাকাণ্ডগুলো 500 হত্যাকাণ্ড হলো, তাহলে সেগুলো কারা করলো, তার বিচার কেন হচ্ছে না? আওয়ামী লীগ আমলে সাংবাদিক প্রশ্ন করেছেন যে সকল যে প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন সহ সব আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছিল, এখন যার কারণে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়নি, তারও একটি উত্তর দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বলেছেন যে এখন যে পোস্টাল ব্যালটের যে এখন ছড়িয়ে পড়েছে সেই প্রসঙ্গটিও তুলে এনেছেন সজীব ওয়াজেদ জয়। আরেকটি প্রসঙ্গ এসছে যে ভারতে শেখ হাসিনা আছেন এবং বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা হয়েছে, চার্জ গঠন হয়েছে। এই জায়গায় ভারতের জন্য এবং দুই দেশের সম্পর্কের জন্য একটি অস্বস্তিকর ব্যাপার কিনা, আওয়ামী লীগ কোনো প্ল্যান বি করে রেখেছে কিনা, তার উত্তর দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে ভারতের সাথে সম্পর্কের বিষয়টা ঐতিহাসিক। বঙ্গবন্ধু পরিবারের সাথে এটা একটা ব্যক্তিগত সম্পর্ক। আপনি দেখেন 1981 সালে দেশে ফেরার আগে বঙ্গবন্ধু কন্যা কিন্তু ভারতে ছিলেন দীর্ঘ বছর। সেখানে তাকে এতটা নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেই কথাটি বলছিলেন সজীব ওয়াজেদ জয়, যে ভারত আমাদের কাছে সেফেস্ট কান্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড। ভারত সেফেস্ট কান্ট্রি, যদিও আমরা জানি যে তিনি কিন্তু ভারতে দেশ ত্যাগ করতে চাননি, ভারতে যেতে চাননি, এবং আমি তাকে যতটা চিনি, তিনি যদি টুঙ্গিপাড়া পর্যন্ত যেতে পারতেন তাতেই তিনি খুশি হতেন। তিনি ভারত থেকে টুঙ্গিপাড়ায় অবস্থান করাটা বেশি পছন্দ করতেন, কিন্তু যেহেতু দেশ নিরাপদ ছিল না, তার জন্য আমরা দেখেছি এই ধরনের আন্দোলনে গাদ্দাফির সাথে কি হয়েছিল। এমন কোনো একটা পরিস্থিতি হতেও তো পারত। সেজন্য দেশ ত্যাগ করাটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আর সেক্ষেত্রে সবচেয়ে নিরাপদ দেশ ভারত, এটা প্রমাণিত। সেটি সজীব ওয়াজেদ জয় বলেছেন যে সেফেস্ট ওয়ার্ল্ড। সাংবাদিক দুই দেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একই সাথে আরও একটি বিষয়, হাদির প্রসঙ্গটি সাংবাদিক তুলেছেন এবং সজীব ওয়াজেদ জয়কে জিজ্ঞেস করেছেন যে আপনি বলেছেন যে এই ইলেকশন সরকার থেকে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন বানচালে সহিংস পন্থায় যেতে চাচ্ছে, এবং সজীব ওয়াজেদ জয় বয়কটের কথা বলেছেন। তো তিনি ভায়োলেন্টের বা সহিংসতাকে উস্কে দিচ্ছেন কিনা তারও জবাব দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বলেছেন যে না, আমি নির্বাচন নিয়ে তিনি সেটি স্বীকার করেছেন যে আমি নির্বাচন বয়কটের কথা বলেছি। 40 থেকে 50% হচ্ছে আওয়ামী লীগের ভোটার না যাওয়ার জন্য, যদি তারা প্রোটেস্ট করে, তাদেরকে যদি সহিংসভাবে অ্যাটাক করা হয়, তাহলে সেই অ্যাটাককে প্রতিহত করবার কথা বলেছি, এবং সেটা তিনি স্বীকারও করেছেন। আর হাদির প্রসঙ্গেও বলেছেন যে হাদি আওয়ামী লীগ তার সাথে ছাত্রলীগের যে হত্যা করেছে তার সাথে ছাত্রলীগের নেতা ছিলেন। এই বিষয়েও সজীব ওয়াজেদ জয়
ক্লিয়ার করেছেন বিষয়টি। আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল এবং দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকার পরে বাংলাদেশের 90% মানুষই কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে জড়িত হয়ে গিয়েছিল। আর দেখেন এই যে জুলাই আন্দোলন বলছেন, এই আন্দোলনের প্রথম সারির নেতারা কি ছাত্রলীগ করে নাই? তাহলে কি আপনি তাদেরকে ছাত্রলীগই বলছেন এখন? আর যে ব্যক্তির কথা বলা হচ্ছে সে যদি আসলেই হাদিকে হত্যা করে থাকে, সে একজন ব্যবসায়ী, আমরা জানি তথ্য প্রযুক্তি খাতে তার ব্যবসা। এখন কেউ যদি তার ব্যবসার জন্য ছাত্রলীগের সাথে সম্পর্ক রেখে থাকে সেই সময়ে, তাহলে সেই পরিচয়টা আপনি এখন কেন টানবেন? আপনি কেন সার্জিদের সেই পরিচয় এখন টানছেন না? আপনি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি যে ছাত্রলীগ করছে সেইটা এখন, সে তো শিবিরের সভাপতি, সেও তো ছাত্রলীগের ছিল, তাই না? ছাত্রলীগ করা মানেই যে সে আসলেই ছাত্রলীগ সেটা তো না। সেটা তো হ্যাঁ, সবসময় যে ছাত্রলীগ মানে সে কোন এখানে তো উদ্দেশ্য নিয়ে, গুপ্ত, আমরা এখন যেটা শব্দটা দেখছি সমাজ মাধ্যমে, গুপ্ত, তাই না? গুপ্তরাও ছিল ছাত্রলীগের মধ্যে। হ্যাঁ, গুপ্ত ছিল কোনো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে হাসিল করতে। কারণ এখন সাদিক কায়েমও এক সময় ছাত্রলীগ করেছে। যদি হত্যা আসলে প্রমাণিত হয়ে থাকে, সে হত্যাকারী, সে একসময় ছাত্রলীগের সাথে কোনো একটা স্বার্থের কারণে জড়িত ছিল বলে আপনি সেই বিচার হোক, ছাত্রলীগ ছাত্রলীগ করে থাকলেও তার বিচার হোক। আমরা সবশেষ প্রশ্নটি করব যে আগামী 23 জানুয়ারি শেখ হাসিনা দিল্লি প্রেস ক্লাব আয়োজিত একটি সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখবেন। দলের কর্মীরা আশা করছেন তিনি ভিজুয়ালি আসেন, কারণ শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে তিনি আর প্রকাশ্যে আসেননি, বক্তব্য দিয়েছেন বিভিন্ন জায়গায়। আর এই রকমই একটি প্রেক্ষিতে আল জাজিরা সজীব ওয়াজেদ জয়ের ইন্টারভিউটি নিয়েছে, তার একটি মূল্যায়ন আপনার কাছ থেকে শুনবো। 1981 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরেছিলেন, একটি তখনকার যে পরিস্থিতি ছিল, বলা যায় একটা দিশাহারা ছিল বাঙালি সেই সময়ে। তিনি দেশে ফিরে তার দীর্ঘ রাজনৈতিক জীবন শুরু করেন, আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে তিনি সফর করেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, মানুষের দুঃখ কষ্টের কথা শুনেছেন। বাংলাদেশটাকে আমি যতটুকু বুঝি, বাংলাদেশটাকে তিনি যতটুকু ভালোভাবে রিড করতে পারেন, আর এমন কেউ নাই যে সে বাংলাদেশটাকে রিড করতে পারে এত নিবিড়ভাবে। কারণ তিনি সব জায়গায় গিয়েছেন, সব মানুষের সাথে কথা বলেছেন, মানুষের ভালো মন্দ চাওয়া পাওয়া সব কিছুর বিষয়ে তার জানাশোনা আছে। তো তিনি দিশেহারা জাতিকে তখন দিশা দেখিয়েছিলেন এবং যখন ক্ষমতায় এসেছেন চেষ্টা করেছেন ভাগ্য পরিবর্তনের মানুষের। আমরা তার বাস্তব উদাহরণও দেখি। পদ্মা সেতু যা বাংলাদেশে কোনো দিন হয়নি, তার আমলে হয়েছে। মেট্রো রেল যা বাংলাদেশে কোনো দিন হয়নি, তার আমলে হয়েছে। বাংলাদেশে এখন দেখবেন যে বড় বড় হাইওয়েগুলো, প্রশস্ত হাইওয়ে, আপনি মোংলা পোর্ট পর্যন্ত ধরেন। দিল্লির প্রেস কনফারেন্সের সাথে সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যের কনটেক্সটটা শুনবো, শুনে তারপরে সেই মানুষের দিশা দেখানো এবং মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কিন্তু সেই রকম একটা পরিস্থিতি, বাঙালি জাতি অন্ধকারচ্ছন্ন, দিশেহারা। 5ই আগস্টের পরে বিভিন্ন কারণে তিনি ফোনে কথা বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে, বাট ফিজিক্যালি তিনি কোথাও উপস্থিত হননি বা কোনো বক্তব্য দেননি। দিল্লির কনফারেন্সে তিনি ফিজিক্যালি উপস্থিত হবেন, বক্তব্য দেবেন, এমনটি প্রত্যাশা করা হচ্ছে। এবং সেটি আবারও সেই অন্ধকারচ্ছন্ন একটি সময়ে দিশেহারা জাতিকে দিশা দেখানোর জন্য। বাঙালি, বিশেষ করে আওয়ামী লীগের যে সমর্থকরা আছে, তারা একটা বিভ্রান্তির মধ্যে আছে, কি হবে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, কোন পথে তারা চলবে, তাদের দিক নির্দেশনা কি হবে, দিক নির্দেশনা একটি গাইডলাইনটা তারা পাবে এবং তারপরে আওয়ামী লীগের পথ চলাটা আরো মসৃণ হবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ, আপনার বিশ্লেষণ শুনছিলাম। দর্শক, আজ এ পর্যন্তই সংবাদ বিশ্লেষণ। আবার নতুন কোনো সংবাদ নিয়ে, তার বিশ্লেষণ নিয়ে ফিরবো আপনাদের কাছে। NY71 এর পর্দায় চোখ রাখবেন।